আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ জীবনের প্রভাবমানতা থেকে পড়বো। আমরা আজকে সেখান থেকে পড়বো হচ্ছে ক্রোমোজোম, ডিএনএ, এইগুলো আজকে আমরা শুরু করবো। ক্রোমোজোম থেকে আমরা শুরু করবো, ঠিক আছে? তো প্রথমে আমরা জেনে নিই ক্রোমোজোম থেকে আমরা শুরু করছি। তো ক্রোমোজোম কাকে বলে প্রথমে আমরা জানি, তারপরে ক্রোমোজোম কোষের কোথায় থাকে সেগুলো সব আমরা আস্তে আস্তে জানবো। তো দেখো, ওয়াল্ডেয়ার 1885 খ্রিস্টাব্দে এই ক্রোমোজোম শব্দটি প্রবর্তন করে। ঠিক আছে, এবার ক্রোমোজোম কাকে বলে? কোষের নিউক্লিয়াস মধ্যস্থ, বুঝিয়ে দেব, কোষের নিউক্লিয়াস মধ্যস্থ প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত যে জালকাকার অংশ জীবের সমস্ত বৈশিষ্ট্যাবলী বহন করে। জীবের সমস্ত বৈশিষ্ট্যাবলী বহন করে, ঠিক আছে? ও প্রজাতির পরিব্যক্তি প্রকরণে বিবর্তনে মুখ্য ভূমিকা গ্রহণ করে। তাকে ক্রোমোজোম বলে। ঠিক আছে, তাকে ক্রোমোজোম বলছে। এবার আমরা বুঝবো যে ব্যাপারটা কিরকম ভাবে, কেন আমি ক্রোমোজোম একে বলছি বা কি। এই হচ্ছে, এটা লিখে নাও বা একটা স্ক্রিনশট করে নিতে পারো। আচ্ছা, এই হচ্ছে ক্রোমোজোম। তো কি বলছি, এ ধরো একটা কোষ বা সেল, অনেকগুলো কোষ নিয়ে আস্তে আস্তে একটা তন্তু গঠিত হচ্ছে। এই ধরো একটা কোষ হলো। এইবার এই কোষটার মধ্যে এখানে থাকছে হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্র। এবার এই নিউক্লিয়াসের মধ্যে প্রত্যেকটা কোষের এরকম নিউক্লিয়াসের মধ্যে এরকম প্যাঁচানো, এটাই হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, দেখো এখানে কি বলেছি, কোষের নিউক্লিয়াস মধ্যস্থ, এই যে কোষ আর নিউক্লিয়াস মধ্যস্থ প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, ঠিক আছে? যে জালকাকার অংশ, জালকাকার অংশ জীবের সমস্ত বৈশিষ্ট্যাবলী বহন করে। জীবের যত বৈশিষ্ট্য, ধরো কেউ দেখবে স্কুলে, কেউ দেখবে অনেকটা লম্বা, কেউ দেখবে হাইট একটু শর্ট, ঠিক আছে? কারোর
গায়ের কালার সবার আলাদা, কারণ চুলের কালারও দেখবো সবার আলাদা, প্রত্যেকের চুলের কালারও কিন্তু সেম নয়, আলাদা। প্রত্যেকের কথা বলার ধরনও কিন্তু আলাদা। অনেক সময় জাস্ট আমি এটা অনলাইনে পড়ার ব্যাপারে উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি। দেখবো অনেকে অনলাইনে পড়াটা ডিস্টার্ব করে, ঠিক আছে? অনলাইনে ক্লাস হচ্ছে, অনেকে বলে ফ্রি ক্লাস, মানে গুগল মিটে নিন। আমি গুগল মিটে ফ্রি ক্লাস নিই না। তো আগে কিছু সময় নিয়েছি, তো তখন আমি দেখেছি যে অনেক স্টুডেন্টরা ডিস্টার্ব করছে। কেউ সেখান থেকে কিন্তু কিছু ভালো স্টুডেন্টও ডিস্টার্ব হচ্ছে, আবার কিছু স্টুডেন্ট ডিস্টার্ব করছে। দেখো তাদের মধ্যে কতটা তফাৎ। এটাও কিন্তু একটা প্রজাতি থেকে আসছে, এটা কিন্তু জেনেটিক্যালি কিন্তু আসছে। এই যে অন্যকে ডিস্টার্ব করা বা এই মেন্টালিটি গুলো, এইগুলো কিন্তু অনেকটা জেনেটিক্যালি আসছে। সবাই কি সমান? সবাই সমান না। কেন কি? প্রত্যেকে কিন্তু ক্রোমোজোম ক্ষেত্রে কিন্তু আলাদা, অনেক কিছু ব্যাপার এখানে এ করছে, ঠিক আছে? এবার সমস্ত বৈশিষ্ট্যগুলি যা বৈশিষ্ট্য হবে, ঠিক আছে, সবটাই কিন্তু প্রজাতির পরিব্যক্তি। আস্তে আস্তে কি মিউটেশন বা পরিব্যক্তি, আস্তে আস্তে কিন্তু মিউটেশন বা পরিব্যক্তি ঘটছে। মিউটেশন পরিব্যক্তি করার পর আমরা আস্তে আস্তে আমরা জেনেটিক রোগ করবো, কিছু সুপ্ত রোগ। ধরো কোনো একটা জেনারেশনে আছে রোগটা, মাঝের জেনারেশনে ধরো একজনের ঠাকুমার রোগটা আছে, মাঝের জেনারেশনে ধরো তার বাবা, তার ধরো রোগটা নেই, ঠিক আছে? আবার ধরো নাতনি, তার রোগটা আসছে, বা নাতি তার রোগটা আসছে। এটা কিন্তু পরিব্যক্তি, মাঝে লুকায়িত ছিল, ঠিক আছে? বা কোনো নতুন বৈশিষ্ট্য আছে, সবটা হচ্ছে ক্রোমোজোম ভূমিকা বহন করে। বুঝতে পারলে? আমাকে বলো, বুঝতে পারলে কি? আরেকজন? ঠিক আছে, যাক, তাহলে এটা একটা কোষ, এগুলো এঁকে নেবে। এটা হচ্ছে একটা কোষ, এর মাঝখানে গিয়ে থাকে নিউক্লিয়াস, তার মধ্যে এটা হচ্ছে ক্রোমোজোম, এইগুলো হচ্ছে ক্রোমোজোম। এইবার ধরো এই যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম, এটাকে যদি আমি জুম করে দেখি কিরকম পাবো, এটাকে যদি আমি জুম করে দেখি একদম ইলেকট্রন মাইক্রোস্কোপে, সেটা আমি কিরকম পাবো সেটা একটু। এই যে ক্রোমোজোমের অংশটা, এইটা এই ধরো বাইরে আমি বের করে রাখবো, এরকম প্যাটার্ন। এরকম সুতোর মতো পেঁচানো মতো, এখান থেকে বাইরে বের করে আনা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? তো দেখো এই যে অংশটা, এটাকে বলছে ক্রোমাটিড, ঠিক আছে? এটা হচ্ছে ক্রোমোজোমের অংশ, একটু সরু সুতোর মতো অংশ বলছে ক্রোমাটিড, ঠিক আছে? এটা হচ্ছে ক্রোমোজোম। আর এই সুতোর মতো যে অংশ, এই ক্রোমোজোমটা গঠিত হচ্ছে ক্রোমাটিড নিয়ে। এটা ক্রোমোজোমের সুতোর মতো অংশটা হচ্ছে ক্রোমাটিড। এইবার ধরো আরেকটা সুতো পেঁচানো আছে। ধরো তোমরা কেউ ঘুড়ি উড়িয়েছো? ঘুড়ি উড়িয়েছো কেউ? বলো তো, উড়িয়েছে কেউ? তাই তো? কেউ ঘুড়ি উড়ায়নি। আচ্ছা, তো ঘুড়ির সুতোগুলো না কি হয়, একদম পেঁচিয়ে যায়। মানে যখন ঘুড়ি মানে উড়িয়ে রাখে বা কিছু রকম একসাথে পেঁচিয়ে গুছিয়ে যায়। তো এইবার কি হয়, ওগুলোকে আস্তে আস্তে ছাড়ালে বা একটা একটা করে সুতো যদি ছাড়ানো হয়, বা ধরো এই যে একটা সুতোর মধ্যে যে অংশ, এর একটা প্রান্ত ধরে যদি আমরা টানি, একটা মনে করো এই একটা প্রান্ত ধরে আমি টানছি, ঠিক আছে? তাহলে কিরকম হবে অংশগুলো? তখন এরকম, এই একটা প্রান্ত ধরে আমি খুব পেঁচিয়ে গেছে, আমি সুন্দর করে খুলছি। বা উল, উল দেবে যখন উল বোনা হয়, উল বোনার সময় না পেঁচিয়ে গুছিয়ে যায় উলগুলোকে, তো তারপরে না সুন্দর করে খুলতে হয়, তাহলে তার উল বোনা যাবে না। তো সেই খোলার সময় উলের যে জট গুলোকে এরকম করে তারা খুলছে সুন্দর করে, তা ছিল এটা সুন্দর করে খোলা হচ্ছে, ঠিক আছে? তো এরকম অনেকটা এরকম আছে, ঠিক আছে? এই যে অংশটাকে পেলাম যখন আমি কোনোটির অংশটাকে খুলছি, এই যে অংশটাকে আমি পেলাম, এইটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ডিএনএ, ঠিক আছে? এই যে ক্রোমোজোমের অংশটা, ক্রোমাটিডের এই সুতোর মতো অংশটা, এর থাকছে হচ্ছে ডিএনএ, ঠিক আছে? এবং এই ডিএনএ এর মধ্যেই থাকছে হচ্ছে জিন, ঠিক আছে? ডিএনএ এর মধ্যেই থাকে জিন, ডিএনএ এর মধ্যেই থাকে কি, বুঝে গেল? বুঝতে পারলে? যখন কোষটা বিভাজন না হয় তখন এই ক্রোমোজোম এরকম পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, যখন কোষ বিভাজন
এরকম। তাহলে কি হলো ব্যাপারটা? তাহলে ব্যাপারটা কি হলো? কোথা থেকে কি আসলো? ক্রোমোজোম এখান থেকে আসছে ডিএনএ, তার মধ্যে থেকে আসছে হচ্ছে জিন। বোঝা গেল? বুঝতে পারলে? দুজনে বুঝতে পারলে? এর ফলে বলবি। আর ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক, এটা দিয়ে দেবো। দেখো এটাই কিন্তু সম্পর্ক, ঠিক আছে? ওটাও দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি, করে নাও। বুঝছে? তোমার হয়নি? আচ্ছা, এবার স্ক্রিন শেয়ার করছি, এটা বুঝিয়ে দিচ্ছি। এটা নোটটা পেয়ে যাবে। ক্রোমোজোমের চিত্রটা এবার অতটা ইম্পর্টেন্ট না, কারণ ক্রোমোজোমের চিত্রটা এসে গেছে। একটা 2 সেকেন্ড ইয়ার মানে সেকেন্ড বছরে আর আসে না। দেখাচ্ছি। দেখো একটা স্ক্রিনে কিছু আসছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? হ্যাঁ। তো আমি এবার একটু বুঝিয়ে দিই এটা। এটা আমি পিডিএফটা দিয়ে দেবো, এটা কিন্তু লিখে নেবো। এটা আমি লিখলাম না, কারণ শুধু শুধু সময় নষ্ট হবে। আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, কোষের নিউক্লিয়াসের ভিতরে অসংখ্য সরু সুতোর মতো গঠন জালকের আকারে বিন্যস্ত। এদের ক্রোমাটিন জালিকা বলে। এই যে জালকের আকারে বিন্যস্ত থাকছে, এদের বলছে ক্রোমাটিন জালিকা, ঠিক আছে? যখন কোষ বিভাজন হয় না, ঠিক আছে, যখন নর্মাল থাকে, সবসময় তো আর কোষ বিভাজন হয় না, যখন কোষ বিভাজিত হয় না, ঠিক আছে, তখন এই গঠনগুলি দেখা যায়। যখন কোষটা বিভাজিত হচ্ছে না, একটা নর্মাল কোষ, তখন এরকম অবস্থা দেখা যাচ্ছে। যখন আমরা কোষ বিভাজন করবো, তখন আমরা ডিটেলসে ভালোভাবে আরো বুঝবো, ঠিক আছে? এবার দেখো, কোষ বিভাজনের সময় দৃঢ়ভাবে পাকিয়ে ঘন কুণ্ডলী গঠন করে, এই গঠনকেই ক্রোমোজোম বলে। যখন কোষ বিভাজন হওয়া শুরু হয়, তখন কি হচ্ছে? দৃঢ়ভাবে পাকিয়ে এরকম গঠনের সৃষ্টি করছে, এটাই বলছে হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে? বলো, বোঝা গেল তো? ক্রোমোজোম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ ধারণ করে। দেখো এই ক্রোমোজোমের মধ্যেই, এই ক্রোমোজোমের মধ্যেই কিন্তু এই ডিএনএ বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড থাকছে বা ধারণ করছে। ডিএনএ এক একটি ক্ষুদ্র অংশই হলো জিন, বা ডিএনএ যে ক্ষুদ্র অংশ, ডিএনএ যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো, এগুলোই হচ্ছে জিন, ঠিক আছে? ডিএনএ এক একটি ক্ষুদ্র অংশ হলো জিন, যা নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষ সংকেত বহন করে। এই ডিএনএ হচ্ছে নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষ সংকেত বহন করে। এবার আমরা সেটা করবো কিরকম, কিভাবে কি বহন করছে। আচ্ছা, এটা তাহলে বুঝি তো। এটা কিন্তু পরীক্ষাতে দেবে, ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক। আমি পিডিএফটা দিয়ে দেবো, তোমরা খাতায় লিখে
মানুষের ক্রোমোজোম হচ্ছে 46। মানুষের ক্রোমোজোম হচ্ছে 46, ঠিক আছে। এর মধ্যে 44টি হচ্ছে অটোজোম আর দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। চুয়াল্লিশটি হচ্ছে অটোজোম, ঠিক আছে। বাকি দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে আবার হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে এই দুটোর মধ্যে আবার ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে, ধরো ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 44A, এটা হচ্ছে অটোজোম, 44 হচ্ছে এক্স, ঠিক আছে, দুটো সেক্স ক্রোমোজোম। আর হচ্ছে মেলের ক্ষেত্রে 44A এক্স, ঠিক আছে। এইবার এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে হোমোগ্যামেটিক কাকে বলে, হেটারোগ্যামেটিক কাকে, মানে এরকম দিয়ে দেবে, দিয়ে দিয়ে করে এটা দিয়ে দিল, দিয়ে বলবে এটা হোমোগ্যামেটিক না হেটারোগ্যামেটিক, এরকম প্রশ্ন। দেখো ফিমেলরা হচ্ছে হোমোগ্যামেটিক। কেন হোমোগ্যামেটিক? দুটোই এক্স ক্রোমোজোম, ঠিক আছে, এই জন্য ফিমেলদের বলা হচ্ছে হোমোগ্যামেটিক। ঠিক আছে, আর মেলদের ক্ষেত্রে হচ্ছে একটা এক্স একটা ওয়াই, এই জন্য মেলদের বলা হচ্ছে হেটারোগ্যামেটিক। এই প্রশ্নটা কিন্তু দেয়, ঠিক আছে, এটা হচ্ছে হেটারোগ্যামেটিক। এবার অটোজোমের কাজ কি, পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় অটোজোমের কাজ। অটোজোম কথাটা আমি এই পাশটাতে লিখি, অটোজোম, অটোজোমের উপর কি কি নির্ভর করে, বাহিক্য বৈশিষ্ট্য নির্ভর করে। সেগুলো কি কি একটু বলতে হবে, বাহিক্য বৈশিষ্ট্য কি কি একটু আগে বললাম, বলো একটু শুনি, বলো। প্রথমে জয়দীপ বলো, কি কি বাহিক্য বৈশিষ্ট্য নির্ভর করতে পারে, বলো একটা, বলো যে কোনো, বলো বলো, তোমার যেটা মনে হচ্ছে একটা বলো। হ্যাঁ, দেহ, জামা যে কারো দেহের রং, দেহে, কারণ প্রত্যেকের কিন্তু দেহের যে কালার সেটা কিন্তু আলাদা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার বিক্রম একটা বলো, বিক্রম। একদম, ভেরি গুড, ভেরি গুড। যে কোনো বাইরের বৈশিষ্ট্যগুলো কিন্তু নির্ভর করে হচ্ছে অটোজোমের উপর, যেমন হচ্ছে চুলের রং, দেহের গঠন, লম্বা না বেটে, এইগুলো কিন্তু নির্ভর করছে মানুষের অটোজোমের উপর। এবার হ্যাঁ, তোমরা অনেকে বলতে পারো যে অনেকেরই বাবা মা দুজনেই হয়তো লম্বা,
তাদের হাইট শর্ট হচ্ছে, বা অনেকের বাবা লম্বা তাদের হাইট শর্ট হচ্ছে। এইগুলো কিন্তু পরে যখন আমরা মেন্ডেলের যে এগুলো রয়েছে সেগুলো যখন আমরা পড়বো, মেন্ডেলের মোটর গাছের সংকরায়নের যে পরীক্ষাগুলো, তখন আমরা বুঝতে পারবো কিভাবে গ্যামেটটা লুকায়িত থাকে, ঠিক আছে, যার ফলে এই বৈশিষ্ট্যগুলো পরবর্তী জেনারেশনে প্রকাশ পায়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তখন আমরা ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, এটা করে নাও, লিখে নাও। আচ্ছা আচ্ছা, এখানে আর একটা জিনিস একটু বলে দিই, হ্যাপ্লয়েড ডিপ্লয়েডটাও বলে দিই এখানে। দেখো, ক্রোমোসোমটা যখন এরকম ভাবে থাকছে, এটা হচ্ছে 2n, বা হচ্ছে ডিপ্লয়েড। এবার ক্রোমোসোমটা যখন এরকম ভাবে থাকছে, অর্থাৎ একটা যদি থাকে, এই দুটো মুছে দিয়ে যদি এইটা এটা থাকে, সেটা হবে হচ্ছে হ্যাপ্লয়েড, বা হচ্ছে এক্সিডেন্ট হলো, কিছু হচ্ছে না। আচ্ছা, হলো, এই হচ্ছে মানুষের আচ্ছা, তো আজকে আমরা ক্রোমোসোম করছি, শরীরে একটু দেরিতে জয়েন হলো, প্রবলেম হলে বলবে তো। আচ্ছা ঠিক আছে, দেখো এতটা হয়ে গেছে, স্ক্রিনশট দিয়ে দেবো, ঠিক আছে। এ হচ্ছে মানুষের ক্রোমোসোমের অটোজোম থাকে হচ্ছে 44টি, দুটি সেক্স ক্রোমোসোম থাকে, তার মধ্যে ফিমেলদের এক্স এক্স থাকে, তাই এদের বলছে হোমোগ্যামেটিক, এবং মেলদের এক্স ওয়াই, তাই এদের বলছে হেটারোগ্যামেটিক। ঠিক আছে, ডিপ্লয়েড হচ্ছে এরকম 4টে থাকে, ডিপ্লয়েড হ্যাপ্লয়েড হচ্ছে এন সংখ্যা। বোঝা গেল এতটা? ক্লিয়ার হলো তো? ওকে, আচ্ছা, তাহলে এটা মুছে দিচ্ছি। এবার আমরা পড়ব ক্রোমোসোমের গঠন। ক্রোমোসোমের দুই প্রকার গঠন আছে, মানে দুই প্রকার গঠন নিয়ে যে কোনো কিছু গঠিত। একটা হচ্ছে তোমার রাসায়নিক গঠন, একটা হচ্ছে তোমার ভৌত গঠন। দুই রকম গঠন নিয়ে কিন্তু সবকিছু গঠিত, ঠিক আছে। আর হচ্ছে ভৌত গঠন, ঠিক আছে। রাসায়নিক গঠন হচ্ছে, দেখো কি রাসায়নিক দিয়ে তৈরি, যে কোনো জিনিস ধরো, যে কোনো কিছু, তো একটা রাসায়নিক গঠন থাকে, তার বাইরের একটা গঠন থাকে ভৌত গঠন। রাসায়নিক গঠন কি কি জিনিস নিয়ে, কি কি কেমিক্যাল নিয়ে ক্রোমোসোমটা গঠিত। আর একটা হচ্ছে ভৌত গঠন, মানে বাইরে থেকে দেখতে কেমন, কি কি বাইরের বস্তু থাকে। ধরো যদি এই পেনটার কথা আমি বলি, তো এর ভৌত গঠন কি হয়? এর ভৌত ভৌত গঠন হচ্ছে মানে এরকম লম্বা আকৃতির দেখতে, ঠিক আছে, এখানে একটা ঢাকনা থাকছে, ঠিক আছে, এর একটা এরকম বডি থাকছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে, বা এর ভিতরে মানে রিফিল থাকছে, এইগুলো হচ্ছে বাইরের গঠন, বা হচ্ছে ভৌত গঠন, ঠিক আছে। আর যদি বলি এই পেনটার রাসায়নিক গঠনটা কি, রাসায়নিক গঠনটা বলতে গেলে এর কেমিক্যাল কি কি, তাহলে বলতে হবে যে এইটা মানে একটা প্লাস্টিক
দিয়ে তৈরি, প্লাস্টিক জাতীয় পদার্থ দিয়ে তৈরি, ঠিক আছে। এবং এর ভিতরে কালির উপাদানটা তখন বলতে হবে যে এই এর কালি, এই উপাদানের কালি, ঠিক আছে। এইগুলো কিন্তু তখন বলতে হবে, মানে কি রাসায়নিক যে ব্যাপারগুলো, কনসেপ্টটা বুঝতে পারা গেল কি? বলো। ঠিক আছে, তো আমরা প্রথমেই এই রাসায়নিক গঠনটা পড়বো। রাসায়নিক গঠনটা আমরা পড়বো। না বুঝতে পারলে বলবে, আর কোনো কিছু না বুঝতে পারলে আমাকে পরে কিন্তু দেখে নিয়ে আমাকে মেসেজ পাঠাবে যে আমি এটা বুঝতে পারিনি, সেটা কিন্তু আমি বুঝিয়ে দেবো। তো এখন আমরা রাসায়নিক গঠনটা, তো এই ক্রোমোজোমের রাসায়নিক গঠন পরীক্ষায় কিন্তু দেয়, খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু ক্লাসেই নোট এরকম ভাবে লিখিয়ে দিই, ঠিক আছে। এই রাসায়নিক গঠনের মধ্যে কি কি পড়ছে দেখো। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, তারপরে আসছে হিস্টোন ও হিস্টোন বিহীন প্রোটিন, সব বলবে এগুলো কি কি। তারপরে আসছে কয়েক ধরনের ধাতব আয়ন। ঠিক আছে, এইবার এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি কি পড়ছে। নিউক্লিক অ্যাসিডের মধ্যে পড়ছে ডিএনএ। হলো, আচ্ছা। তারপরে হচ্ছে হিস্টোন ও হিস্টোন বিহীন প্রোটিন। হিস্টোন ও হিস্টোন বিহীন প্রোটিনের মধ্যে কি কি পড়ছে? H1, H2A, H1, H2A, আর পড়ছে হচ্ছে H2B, এবং আছে হচ্ছে H3H4। অর্থাৎ এইগুলো হচ্ছে ট্রাইব্রোমিন ও ট্রিপ্টোফেন, এগুলো একটা রাসায়নিক উপাদান, ঠিক আছে। ট্রাইব্রোমিন লিখে দিন ব্যাপারটা। আচ্ছা, হলো, এর হচ্ছে হিস্টোন ও হিস্টোন বিহীন প্রোটিন। তারপরে ছোট কোশ্চেনও দিয়ে দেয়, ক্রোমোসোমের হিস্টোন ও হিস্টোন বিহীন প্রোটিন গুলো কি কি? ট্রাইবোমিন হচ্ছে ট্রিপ্টোফেন, ঠিক আছে। এটাই রাসায়নিক উপাদান এইগুলো, H1, H2, H3B, এইগুলো লিখে নাও। আচ্ছা, এটা আর হচ্ছে কয়েক ধরনের ধাতব, কয়েক ধরনের ধাতব আয়নের মধ্যে হচ্ছে Cl প্লাস প্লাস, Mg প্লাস প্লাস।
লিখে নাও, লেখা না বলবো। তাহলে কি হলো ব্যাপারটা, ক্রোমোজোম গঠিত হলো কি কি নিয়ে, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ। নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকছে ডিএনএ, আরএনএ। আরো উপাদান যেগুলো থাকছে সেগুলো হচ্ছে হিস্টোন, হিস্টোন বিভিন্ন প্রোটিন, আর একটা হচ্ছে কয়েক ধরনের ধাতব আয়ন। এবারে নিউক্লিক অ্যাসিড এর মধ্যে ডিএনএ, এবার ডিএনএ তো কিছু উপাদান আছে, ধরো বলছি পেনের এই এর মধ্যে একটা কালির রিফিল আছে, সেই কালিটাও তো কিছু উপাদান নিয়ে গঠিত, ঠিক আছে, সেই উপাদানগুলো কিছু উপাদান নিয়ে গঠিত, ঠিক আছে, সেরকম ডিএনএ। এবার ডিএনএ রাসায়নিক উপাদানগুলো শুধু এরকম কোশ্চেন দেয়, ডিএনএ রাসায়নিক উপাদানগুলি লেখো, এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই নাম্বার দিয়ে এই চ্যাপ্টার দিয়ে অনেক নাম্বার আছে। তো ডিএনএ রাসায়নিক উপাদান কি, ডিঅক্সিরাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড, আর হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষার। এইবার বা নাইট্রোজেন যুক্ত ক্ষারগুলো হচ্ছে কিন্তু বেস, যে বেসের উপরে কিছু থাকছে। এই নাইট্রোজেন যুক্ত ক্ষারকগুলো কি কি জেনে নিই আমরা। এই নাইট্রোজেন যুক্ত ক্ষারকগুলো হচ্ছে পিউরিন আর হচ্ছে পিরিমিডিন বেস, ঠিক আছে, এগুলো হচ্ছে বেস। এগুলো হচ্ছে দুই প্রকার, হচ্ছে পিউরিন হচ্ছে এই দুই প্রকারের বেস। তো পিউরিন বেস হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন। তো অনেক সময় কোশ্চেন দেয় ডিএনএ এর বেসগুলি কি, বা ডিএনএ নাইট্রোজেন যুক্ত বেসগুলি লেখো, দেখবে পুরো পরপর কিন্তু আসছে একদম, কিন্তু কনসেপ্ট অনুযায়ী পরপর তোমরা বুঝতে পারছো, আর এর মধ্যে কোশ্চেন গুলো নোটগুলো লেখা হচ্ছে। তো পিউরিন বেস নাইট্রোজেন যুক্ত বেসগুলো হচ্ছে পিউরিন আর পিরিমিডিন। পিউরিন বেস কি কি, পিউরিন বেস হচ্ছে অ্যাডেনিন আর হচ্ছে গুয়ানিন। অ্যাডেনিনের হচ্ছে এ, আর গুয়ানিনের হচ্ছে সি, হলো। আর পিরিমিডিন বেস কি, থায়ামিন, সাইটোসিন। থায়ামিনের হচ্ছে ই, সাইটোসিন হচ্ছে সি। তো কমনলি আমরা নামগুলো শুনেছি এপিজিসি, অর্থাৎ এরা এ পি জি, তাই তো, এপিজিসি বন্ড দেখা যায়, নাইট্রোজেন যুক্ত ক্ষারক দেখা যাচ্ছে এপিজিসি, এরকম বন্ড দেখা যায়, তাই না। দেখতে কিরকম হয় সেগুলো আমরা জানবো, অবশ্যই আমরা জানবো ডিএনএ জিনিসটা, সেটা দেখতে কিরকম হচ্ছে সেটা তো আমরা অবশ্যই জানবো। এরকম দেখানো ছিঁড়ির মতো থাকে, সব লাইফ সায়েন্স বইতে একটা মানে কি, এই লাইফ সায়েন্স বই দেখলে আমরা বুঝে যাই যে না এটা কিন্তু মানে এরকম ডিএনএ দেখে আমরা বুঝে যাই যে এটা কিন্তু লাইফ সায়েন্স, তাই না, তাই না, কি বলো। একটা মানে লাইফ সায়েন্স বই মানে ডিএনএ একটা ছবি, দেখো কিরকম বন্ডগুলো থাকে, এ টি, এরকম কিন্তু অসংখ্য এটার মধ্যে থাকে, বোঝা যাচ্ছে তো, বুঝতে পারছো কিনা বলো। ঠিক আছে, এরকম বন্ড কিন্তু সব ডিএনএ, আর এরকম ভাবে থাকে এটা, এটা হচ্ছে 5 প্রাইম, আবার এইটা উল্টো দিকে সেই অংশটা 5 প্রাইম, এইটা থাকে হচ্ছে 3 প্রাইম, এই উল্টো দিকে হচ্ছে, ঠিক আছে, এইভাবে থাকে 5 প্রাইম 3 প্রাইম। এই হচ্ছে ডিএনএ। ডিএনএ রাসায়নিক উপাদান তাহলে বুঝতে পারলে। এই হচ্ছে ডিএনএ রাসায়নিক। এবার হচ্ছে এর কাজ, কাজ জানতে হবে কারণ কাজ পরীক্ষাতে আসে।
লিখে নাও, লিখে হলে বলবে। বলছে কাজ কি কি? কাজ হচ্ছে দেখো, বংশগতির ধারক বাহক। ঠিক আছে, যত যে বংশগতির বংশগতির যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো কিন্তু ডিএনএর মাধ্যমেই আসে। যত যে রোগ ব্যাধিও বলো, যে জেনেটিক্যাল যে রোগগুলো, সেগুলোও কিন্তু সে ডিএনএ। যখন ডাক্তার দেখা যায় যে বয়স্ক মানুষরা, কারো ধরো থাইরয়েড আছে, কারো ধরো সুগার আছে, বা ধরো যে পিসিওডি, এইসব রোগের ক্ষেত্রে যখন কেউ ডাক্তার দেখাতে যায়, ডাক্তার জিজ্ঞাসা করে কি এইটা কি আপনার বংশগত ছিল, তাহলে কি ডাক্তারের কিন্তু চিকিৎসা করতে সুবিধা হয়, যে এটা ব্যাপারটাই জেনেটিক্যাল রোগ। ঠিক আছে, অত্যাধিক ফ্যাট হয়ে যাওয়া, সে খাবার অল্প খায়, ঠিক আছে, তার মানে শারীরিক গঠনটাই এমন, সে কিন্তু অত্যাধিক ফ্যাট হয়ে যাচ্ছে, তখন ডাক্তার জেনে তাকে সেরকম মানে ওষুধ প্রেসক্রাইব করে, বা ধরো তাকে এক্সারসাইজ প্রেসক্রাইব করে, তাকে ডায়েট প্রেসক্রাইব করে। ঠিক আছে, নলেজ না থাকে সে ফ্যাট কি করে হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ডাক্তার এগুলো জানার চেষ্টা করে। আর বিভিন্ন জিনিস কিন্তু বলে। আর কি করছে, প্রোটিন ও আরএনএ সংশ্লেষ করছে। আর হচ্ছে কি প্রতিলিপি গঠন। এই তিনটে কাজ হচ্ছে ডিএনএ। আরেকটা জিনিস বলে দিই, এই বংশগতির ধারক বাহক তো বললাম। এবার দেখো, প্রাণীদের ক্ষেত্রে সাধারণত বংশগতির ধারক বাহক হচ্ছে কিন্তু ডিএনএ, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে বংশগতির ধারক বাহক হচ্ছে আরএনএ। এই যে একটা রিসেন্ট যে ভাইরাসটার মানে এত রোগ ছড়ালো, এত মানুষকে মেরে ফেললো, সেই ভাইরাসটার নাম মনে আছে তো? করোনা ভাইরাস, মনে আছে তো? দেখবে, মানে এমনি নর্মাল লোকজন বলছিল কি এটা হচ্ছে মানে আরএনএ ভাইরাস, বা এর সহজে টিকা আবিষ্কার করা যায় না। এই আরএনএ ভাইরাস কিন্তু এই যে প্রতিলিপি গঠন, ডিএনএ খুব আস্তে আস্তে প্রতিলিপি গঠন করে, কিন্তু আরএনএ সঙ্গে সঙ্গে প্রতিলিপি গঠন করে দেয়। ঠিক আছে, খুব তাড়াতাড়ি। এবার ভাইরাসের ক্ষেত্রে থাকে হচ্ছে আরএনএ, আর প্রাণীদের ক্ষেত্রে থাকে হচ্ছে ডিএনএ। মনে রাখবেন, প্রাণীদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে কিন্তু বংশগতি ধারক বাহক হচ্ছে এই ডিএনএ, আর ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে আরএনএ। এটা লেখা হলে বলবো। আচ্ছা, সোহেল বলছে হয়ে গেছে। তো আরএনএ বলার আগে আরেকটা জিনিস একটু বলা হয়নি, ওটা স্কিপ করে গেছি। দেখো, ডিএনএ কিন্তু প্রধানত যিনি যারা ডিএনএ এর কথা ইম্পর্টেন্ট করেন বা ডিএনএ ব্যাপারটা আবিষ্কার করছেন, তারা হচ্ছেন ওয়াটসন ও ক্রিক। ঠিক আছে, ওয়াটসন ও ক্রিক, এর নাম কিন্তু ভুলবে না। ডিসকভার করেন কিন্তু ওয়াটসন ও ডিএনএ। এবার আমরা পড়বো হচ্ছে আরএনএ, বা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড।
আয়রনের বৈশিষ্ট্যগুলি কি কি বা উপাদানগুলি কি কি আমরা জানবো। আরএনএ একতন্ত্রী, একটি মাত্র পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দিয়ে গঠিত। কিরকম ব্যাপারটা, ডিএনএ তো দেখলাম দ্বিত, আরএনএ হচ্ছে বোর্ডেই আছে, এরকম একতন্ত্রী, ঠিক আছে, এরকম হচ্ছে আরএনএ। আর এর মধ্যে এরকম ভাবে এসপি এসপি বল থাকছে, বলে দিচ্ছি সেটা। আর আরএনএতে উপস্থিত শর্করাটি হলো আরএনএতে উপস্থিত শর্করাটি হলো রাইবোজ শর্করা। এবং আরএনএতে যে বেসগুলি থাকে সেগুলো হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন। এইগুলো হচ্ছে আরএনএতে থায়ামিনের পরিবর্তে থাকছে কিন্তু এখানে ইউরাসিন, ঠিক আছে। তো এখানে কিরকম থাকছে এরকম জি এ, ঠিক আছে, এই যে গুয়ানিন, অ্যাডিনিন, তারপর হচ্ছে সাইটোসিন সি, আর হচ্ছে বোঝা গেল, বুঝলি কিনা বল, ঠিক আছে। এবারে কাজ লিখে নাও, লেখা হলে বলবে। হয়ে গেছে, সোলের মধ্যে হয়ে গেছে, বাকি দেয় দেখো। আরএনএর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। প্রোটিন সংশ্লেষ করাই হচ্ছে আরএনএর কাজ। তো আরএনএ তিন প্রকার আরএনএ হচ্ছে তিন রকমের কাজ, এগুলো আলাদা আলাদা করে জিজ্ঞেস করো। প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ, তোমার কোন আরএনএ কি প্রকারের প্রোটিন সংশ্লেষ করে সেটা আবার আমরা আলাদা আলাদা করে জানবো। দেখো, তিন প্রকারের আরএনএ আছে।
এমআরএনএ, বা হচ্ছে মেসেঞ্জার। এই এমআরএনএ এর কাজ হচ্ছে ডিএনএ নির্দেশিত জৈবিক তথ্যের বার্তা কোডান রূপে বহন করে এবং হচ্ছে প্রোটিন সংশ্লেষের নির্দেশকের কাজ করে। ঠিক আছে, ডিএনএ সংশ্লেষিত জৈবিক তথ্যের বার্তা, ডিএনএ জৈবিক তথ্যের যে বার্তা, বিভিন্ন জৈবিক তথ্যের যে বার্তা, সেই আরএনএ হচ্ছে কোডন রূপে বহন করে এবং প্রোটিন সংশ্লেষের নির্দেশকের কাজ করে। ঠিক আছে, এরপরে আসছে হচ্ছে টিআরএনএ। টিআরএনএ হচ্ছে প্রোটিন সংশ্লেষের সময় উৎপন্ন অ্যামিনো অ্যাসিড অণু পলিপেপটাইড শৃঙ্খল যুক্ত করে। প্রোটিন সংশ্লেষের সময় উৎপন্ন অ্যামিনো অ্যাসিড অণু পলিপেপটাইড শৃঙ্খলে যুক্ত করে। ঠিক আছে, এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ, মানে মেসেজ দেয়, এ হচ্ছে যুক্ত করে। ঠিক আছে, এবারে ছবি এঁকে জাস্ট একটা বুঝিয়ে দেবো, সেটা চিন্তা নেই। আর হচ্ছে আর আরএনএ। আর আরএনএ হচ্ছে প্রোটিন সংশ্লেষে প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করে। এ হচ্ছে 3 প্রকার আরএনএ এর কাজ। হলো, এইটা যদি আমি জাস্ট একটা মানে কি বলবো, একটা এমনি ধরো এগুলো যদি বোঝাই তাহলে কিরকম হবে, ধরো এটা কিন্তু কোনো মানে সায়েন্সের কোনো বিষয় না, এমনি আমি আমার মতো করে বোঝাচ্ছি। ধরো এই যে একটা ফুল আছে, ধরো একটা এইখানে একটা মিলিটারি আছে, ঠিক আছে, ফুলের সামনে একটা মিলিটারি আছে, এই ধরো ওদের হেডকোয়ার্টার, এখানে একজন আছে, ঠিক আছে, আর এইখানে একজন আছে। হলো? ধরো কোষের মধ্যে তো বিভিন্ন ধরনের পদার্থ আসে, বিভিন্ন ধরনের প্রোটিন, এই যে আমরা খাবারগুলোকে খাচ্ছি, বিভিন্ন ধরনের প্রোটিন গুলো আসছে আমাদের মানে কোষের ভিতর আসছে, ঠিক আছে, সেখান থেকে একদম ডিএনএ তে যাচ্ছে আত্তীকরণ ব্যাপারটা। ঠিক আছে, এই মেসেঞ্জার আরএনএ ধরো কোনো একটা খাবার এসছে বা কোনো একটা বাইরের বস্তু আসতে পারে, বাইরের বস্তুর প্রোটিনও আসতে পারে, ভাইরাস ব্যাকটেরিয়া এদের প্রোটিন গুলো আসতে পারে। ঠিক আছে, ধরো কোনো একটা প্রোটিন এসছে, ধরো একটা প্রোটিন এসছে, এর কথা আগে আসে, দেখলো কি জিনিস
দিয়ে এবার এ কি করলো, এই মডেলে এই মডেলে এই হচ্ছে হলো টি অরেলে, এই হচ্ছে হলো আর কোন একটা প্রোটিন। এবার ধরো এই একটা কুলার এখানে দাঁড়িয়ে আছে, যদি এখান থেকে ছেড়ে দিয়ে চলে যায়, এখানে যদি একটা কোনো বিপদ ঘটে সেটা কে দায়ী? এখানে গিয়ে ছেড়ে দিয়ে চলে যেতে পারে, কিন্তু এখান থেকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে না। কিন্তু এখানেই থাকতে হবে, যা এখান থেকে যে আসবে কোনো শত্রুপক্ষ বা যা কিছু, তখন তাকে দেখবে এভাবে। দেখবে একে এ কিন্তু একে গিয়ে বলবে, একে গিয়ে কিন্তু তারপরে এ কি করলো, এই যে পলিপেপটাইড শৃঙ্খলে যুক্ত করলো, মানে এ একে গিয়ে বললো, বাট এ গেল এর কাছে, এই যে প্রোটিন অণুটা নিল, এ এর সাথে যুক্ত করলো এবং এ হলো এ। এবার যে আরআরএনএ হচ্ছে প্রোটিন সংশ্লেষে প্রত্যক্ষ ভূমিকা ও মুখ্য ভূমিকা গ্রহণ করে। তো আরআরএনএ দেখবে এটা আদৌ কি মানে ঠিকঠাক প্রোটিনের কি ঠিকঠাক অংশ, সেটা দেখার পরে কিন্তু এর সংশ্লেষ করবে ঠিকঠাক। এই যে ধরো আমরা মাছ মাংস ঠিকঠাক মানে ভালো যে প্রোটিনের অংশগুলো খাচ্ছি, সেইগুলো দিয়ে দেখবে সে কিন্তু বডি কোষণ এবং বডি কোষে প্রোটিন সংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করছে আরআরএনএ। একে এখানে দাঁড় করানো আছে, এর কাজটা করছে যত মেসেঞ্জার যা মেসেজ একে দিল, ঠিক আছে, মেসেজ একে দিল, প্রোটিন সংশ্লেষের নির্দেশকের কাজ করে। বোঝা গেল? হেডকোয়ার্টার হচ্ছে আরআরএনএ, যা ট্রান্সফার শুধু এরা যখন এ হচ্ছে বার্তাগুলো সংশ্লেষ করবে, এ হচ্ছে কানেক্ট করবে। বুঝতে পারলে কিনা বলো? তো এই অবধি আজকে থাকলো, এটা হচ্ছে রাসায়নিক গঠন অবধি থাকলো। নেক্সট দিন আমরা করবো হচ্ছে ভৌত গঠন। রাসায়নিক গঠনটা এইবারের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ক্রোমোজোমের চিত্রটা তোমাদের অত প্র্যাকটিস করা দরকার নেই, কারণ ওইটা গত বছর এসেছিল।